দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার কারণে কোরবানি পশুর হাটের বেচা বিক্রি কমেছে 30% মতো, পড়তি দামও। বেচা বিক্রি ভালো না হলেও কোরবানির পশুর হাটে বিশাল সব গরুর আকর্ষণ কমেনি। 35 লাখে বিক্রি হলো সাদেক এগ্রোর রোজো। রপ্তানির সিদ্ধান্তে বাজারে কাঁচা চামড়ার দাম বাড়বে, প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে অন্তত 3 মাস। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার কারণে পুরোপুরি জমে ওঠেনি কোরবানির পশুর হাট। অন্যান্য বছরের তুলনায় এবার বেচা বিক্রি কম, প্রায় 30%। হাটে ক্রেতা কম আসায় আশানুরূপ দামে গবাদি পশু বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। বৃহস্পতিবার রাজধানীর একাধিক পশুর হাট ঘুরে এই চিত্র দেখা গেছে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ছোট বড় কিংবা মাঝারি, ঈদুল আজহাকে সামনে রেখে সব আকারের গরুই উঠেছে রাজধানীর পূর্বাচলের নীলাবাজার গবাদি পশুর হাটে। এদের কোনোটা দেশি জাতের, আবার কোনোটা শঙ্কর। ভালো দামের আশায় পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা গবাদি পশু নিয়ে এসেছে এই হাটে, কিন্তু দাম নিয়ে হতাশ তারা। বাজার খুব কম, কোনো খরিদ্দার নেই। খরিদ্দার দেয় আসলে দাম বলতেছে কিনা দাম হচ্ছে অর্ধেক দামে, তেমন মতো গরু বিক্রি করা যায় না। এই গরুটার দাম আমার বাড়িতে 3 লাখ 2.5 লাখ টাকা খুশান দিই। এখানে তো গরুটার দাম হলো তো 1,40,000, কেউ বলছে 50, এবার কেরাম হলো। মানুষে যা ভাবছিল একেবারে বিকবে না তা না, গরু মোটামুটি চলতেছে। একটা জিনিস কি, গরু প্রচুর আছে, অভাব হবে না, গরু পাবে। এগুলো তো অনেক সময় একটা গরু 5,000 টাকা ওদের লাভ হয়েছে, আরেকটা লাভ হয় নাই, সেইটি ওরা বলে যে আমরা গেছি মহিলা। একই অবস্থা 300 ফিটের পার্শ্ববর্তী ডুমনি মস্তুল গবাদি পশুর হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ীদেরও। বেচতে না পেরে এবার অর্ধেকের বেশি গরু ফিরিয়ে নিয়ে যেতে হবে এমন আশঙ্কা ব্যাপারীদের। বিভিন্ন হাটের হাসিল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এবারের কোরবানিতে গবাদি পশুর বিক্রি 30% কমে গেছে স্বাভাবিক সময়ের তুলনায়। আমি এইটাকে 20টা গরু আনছি, 20টার ভিতরে যাব 4টা গরু বেচা কিনে হয়েছে। 4টা গরুতে কমপক্ষে 50,000-এর মতো লস হয়েছে। অন্যান্য বছর আমরা হাসিল করে বসলে যেই হারে হাসিল হয় সেই তুলনায় এখন আগে যদি হতো 100টা, এখন হইতেছে 70টা, 30% হারে কম হইতেছে হাসিল। এই পর্যন্ত হলো আমরা মোটামুটিভাবে 60% মধ্যে কাটার মধ্যে আছি। তো বাকিটা আল্লাহের সামনে একদিন আছে, এর মধ্যে ইনশাল্লাহ আমরা মনে ফিল আপ করতে পারবো, কিন্তু ক্রেতার সংখ্যা মোটামুটি তুলনামূলকভাবে অনেক কম। তবে শুক্রবার অর্থাৎ ঈদের আগের দিন গবাদি পশুর বিক্রি কিছুটা বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। সেক্ষেত্রে সীমিত লাভে বা খরচ উঠলেই গরু ছেড়ে দেবেন বিক্রেতারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। এমন মন্দার বাজারেও বিশাল আকারের গরু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির হাটে হাজির হয়েছেন খামারিরা। তবে সবাইকে ছাপিয়ে এবারও দামি গরুর তালিকায় শীর্ষে মোহাম্মদপুরের সাদেক এগ্রো। এই খামারের রোজও বিক্রি হয়েছে 35 লাখ টাকায়, আর 27 লাখে টাইগার। দেশের বিভিন্ন স্থানের কয়েকটি বিশাল আকারের আলোচিত গরু নিয়ে রিপোর্ট করছেন শাহাদাত হোসেন। গেল বছর মেসি এবং টাইটানিক বিক্রি হলেও থেকে যায় একই খামারের রোজো এবং টাইগার। শান্ত স্বভাবের ব্রাহ্মা জাতের গরু দুটি এবার বিক্রি হয়েছে রেকর্ড দামে। 1200 কেজি ওজনের রোজোকে 35 লাখ টাকায় কিনে নেন পুরনো ঢাকার এক ব্যবসায়ী, আর 27 লাখে বিক্রি হয়েছে কালো রঙের টাইগার। খামার থেকে বেরিয়ে এবার চলুন একটু বাজারে ঘুরে আসি। প্রথমেই বাড়িধারা নতুন বাজার সংলগ্ন সাইদনগর পশুর হাট। মাঝে মাঝে 1-2টা গরু বিক্রি হলেও ঈদের 2 দিন আগেও খুব একটা ক্রেতা নেই হাটে। এরই মাঝে 4 নম্বর গেটের শেষ মাথায় এক বিশাল আকৃতির গরু চোখে পড়ল। কালো পাহাড় নামে ফ্রিজিয়ান জাতের এই গরু আনা হয়েছে পাবনার আতাইকুলা থেকে। 1600 কেজি ওজনের কালো পাহাড়ের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। এটা আমরা 2 বছর আগে কালেকশন করছি, তখন এটার ওজন ছিল 790 কেজি। তো বর্তমানে এটার ওয়েট আছে এখন 1800 কেজি, প্রায় 40 মণ আপ। পূর্বাচল এলাকার নীলাবাজারের এই হাটে একদিন আগেও নাকি বিক্রি হয়েছে 30 মণ ওজনের এক গরু। তবে তার চেয়েও খুব একটা কম যায় না গাজীপুরের কাপাসিয়া থেকে আসা রাজীব হোসেনের 25 মণ ওজনের মেঘদূত, দাম 10 লাখ টাকা। এটা আমি পালছি 5 বছর, আর এটা মূলত ক্রস গরু, ওজনে প্রায় 25 মণ মতো আছে আর কি। তো মূল্য চাচ্ছি 10 লক্ষ টাকা আর কি। পূর্বাচল 300 ফুট অস্থায়ী পশুর হাটে কালো রঙের এই ফ্রিজিয়ান ষাঁড়টি এসেছে কুষ্টিয়া থেকে। 5.5 ফুট উচ্চতা আর 1200 কেজি ওজনের এই গরুর নাম দেওয়া হয়েছে কালো টাইগার। অনেক লোকজন বাড়ি বাড়ি যাইতো, দেখতো, ধরে দেখে তারা খুব খুশি হইতো যে একটা ভালো গরু হয়েছে, আল্লাহ তার অনেক টাকা হোক, দামে বেচতে পারুক।
কালো টাইগারের কিছুটা দূরে মস্তুল ডুমনি অস্থায়ী কোরবানির পশুর হাটে রাখা হয়েছে পালোয়ানকে। পাবনার চাটমোহর থেকে 4 দিন আগে এই হাটে আনা 60টির দাম চাওয়া হয়েছে 15 লাখ টাকা। আমি গরুটা 2 বছর হলো লালন পালন করেছি, দাম চাইছি 15 লক্ষ টাকা। এখনো ক্রেতারা গরুর ওইরকমভাবে এখনো আসেনি আর কি। এবার জানাবো ঢাকার বাইরের এক গরুর খবর। সাদা কালোর মিশেলে অসাধারণ এই গরুটির নাম দেয়া হয়েছে মেসি 2। ব্রাহ্মা জাতের গরুটি লালিত হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ভাইপাই খামারে। 1400 কেজি ওজনের মেসিকে 20 লাখে বিক্রির ইচ্ছা খামারি দুলাল মিয়ার। যেসব গরু যেসব দামে বিক্রি হইতেছে এই হিসাবে আমার গরু 30 লাখ টাকার মাল আছে, কিন্তু গ্রামের মধ্যে তো আর আমি এইটা আশা করতে পারি না। তবে বিশাল আকারের এসব গরু কিনতে মানুষের আগ্রহ দেখা যায়নি খুব একটা। বিক্রেতারা বলছেন দাম উঠছে না অর্ধেকও, তাই বেশ চিন্তায় আছেন বড় গরুর বিক্রেতারা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কাঁচা চামড়া ও ওয়েট ব্লু রপ্তানির সিদ্ধান্ত চামড়ার দামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন চামড়া ব্যবসায়ীরা। তবে এই সিদ্ধান্ত কার্যকরে প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে 3 মাস সময় প্রয়োজন বলে জানিয়েছেন তারা। আর চামড়ার আন্তর্জাতিক বাজার ধরে প্রচারণা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। হিরজুন মিরার রিপোর্ট। নজিরবিহীন দরপতনে গত কোরবানিতে চামড়া কিনতে অনীহা দেখান ব্যবসায়ীরা। এতে অবিকৃত অনেক চামড়া পচে যায়। এবার বাজারে চামড়ার চাহিদা আরও কমে যাওয়ার আশঙ্কা আছে। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কমতে পারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা। এমন পরিস্থিতিতে ন্যায্য দাম নিশ্চিতে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নরমালি যদি বাজারের দাম ঠিক থাকে, বাজারটা যে প্রাইস ঠিক করে দিয়েছি সেই প্রাইসে বিক্রি হয়, তাহলে আর এক্সপোর্ট আমরা করবো না, আমরা দেশি। আর যদি দেখা যায় গতবারের মতো দামই পাচ্ছে না, তাহলে হয়তো যদি কেউ এক্সপোর্ট করতে চায় বেটার প্রাইস দিয়ে লোকালি, তাহলে এই আর কি। তবে প্রায়োরিটি হলো দেশেই রাখা, কারণ থাকলে আমাদের ফাইনাল প্রোডাক্টটা দেশেই হবে। রপ্তানি করা গেলে চামড়ার বাজারে সুদিন ফিরবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। আমরাও চাচ্ছি যেন বাজার মূল্যটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকে এবং পরিস্থিতিটা যেন অবনতি না ঘটে। সেক্ষেত্রে আসলে আমাদের সাথে যেভাবে কথা হয়েছে, তো আমরা আশা করতেছি যে মন্ত্রণালয় অবশ্যই আমাদের 2 অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে কেস টু কেস ভিত্তিতে, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন সেভাবেই এটার অনুমতি দিবেন বলে আমরা আশা প্রকাশ করতেছি। কাঁচা চামড়া এক্সপোর্টের জন্য কিন্তু পর্যাপ্ত সময়ের প্রয়োজন, মিনিমাম 90 ডেজ সময় লেগে যাবে এবং আড়তদাররা প্রস্তুত হইতে হবে কাঁচা চামড়া এক্সপোর্টের জন্য এবং হোয়াইট ব্লুর এক্সপোর্টের জন্য আপনার ট্যানারিদের প্রস্তুত হতে হবে। এর জন্য একটু সময়ের প্রয়োজন। এই সময়ের ভিতরে যদি সবাইকে আপনার নিয়ম কানুন মাফিক মেনে চলে যদি এক্সপোর্ট করতে দেওয়া হয়, আমার মতে স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। তবে আমরা চেষ্টা করব যে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত এবং সাধুবাদ জানাই। পার্শ্ববর্তী ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাঁচা চামড়ার বাজার ধরতে প্রচারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটি ঘোষণা করার সাথে সাথে যেটি প্রয়োজন হবে, এই সংক্রান্ত ঘোষণাগুলো সারা দেশব্যাপী প্রচারণার মাধ্যমে জানিয়ে দেওয়া সকল পর্যায়ে, যাতে বাজারে এর মূল্যজনিত একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যারা মৌসুমি ব্যবসায়ী এবং যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা মাদ্রাসার সাথে জড়িত, তারাও যাতে এই তথ্যগুলো পান। এবং এই তথ্য উপাত্তগুলো যেহেতু রপ্তানির মূল টার্গেট যেহেতু ভারতীয় বাজার হবে, সুতরাং ভারতীয় পক্ষে ভারতের দিকেও যদি আমরা এই তথ্য উপাত্তগুলো জানাতে পারি, কলকাতা কেন্দ্রিক যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে জানানো, এবং আমাদের দূতাবাসের কলকাতা হাই কমিশনের মাধ্যমেও যদি এই তথ্য উপাত্তগুলো সেখানে জানানো যায়, তাহলে সেখান থেকেও একটা চাহিদা তৈরি হবে আমাদের এই চামড়া নেবার ক্ষেত্রে। চামড়া সংরক্ষণের জন্য যে লবণ ব্যবহার করা হয় সেটির দাম বাড়লে মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। সেক্ষেত্রে এই সময়ে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কেন টেক জায়ান্টদের ক্ষমতা কমাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। টানা বৃষ্টিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার চালকল মিলগুলোতে। মিল মালিকরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে ধান শুকাতে না পারায় চালের মান যেমন খারাপ হচ্ছে, তেমনি কমে যাচ্ছে পরিমাণও। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্তত 500 চাতাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন গড়ে অন্তত 6000 মেট্রিক টন চাল উৎপাদিত হয়। এজন্য প্রতিটি মিলকে ধান শুকাতে মাসে 12 থেকে 13টি মাঠ কার্যক্রম চালাতে হয়।
মিল মালিকদের হিসেবে প্রতি পালায় 800 থেকে 900 মণ ধান থাকে। স্বাভাবিক সময়ে প্রতি মণ ধান থেকে 25 কেজি চাল উৎপাদিত হলেও এখন তা 21 কেজিতে নেমে এসেছে। সেই হিসেবে প্রতি মাঠ কার্যক্রমে চালের উৎপাদন কমেছে অন্তত 3000 কেজি। আমরা ধান ছড়াতে পারতেছি না, ছড়াইলেও এগুলো বৃষ্টিয়ে ভিজা অনেক ক্ষতি হইতেছে, চাউল ভাঙে, চাউলের মান খারাপ হইতেছে, চাউলে গন্ধ করে। চালটা তো নষ্ট হয়ে গেছে, মাথাটা নষ্ট, বিক্রি করতে পারতেছি না, কোনোভাবেই চাউল নিতেছে না। প্রতি বস্তাতে 200 টাকা কম, রেশো কম আসতেছে। সেই কমের কারণে আমরা প্রতি চালানে 1 লাখ 1.5 লাখ টাকা লস আসতেছে। মিল মালিকরা বলছেন চাল শুকানোর জন্য প্রতিটি মাঠ কার্যক্রমে তাদের 7 থেকে 8 লাখ টাকা বিনিয়োগ করতে হয়। এর বাইরে শ্রমিকদের নগদ অর্থ আর চাল দিতে হয়। সব মিলে প্রতি মাঠ কার্যক্রমে তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 50,000 টাকার মতো। আর বৃষ্টিতে মিলের কার্যক্রম না থাকায় নিয়মিত কাজ পাচ্ছেন না 5,000-এরও বেশি চালকল শ্রমিক। ডেলি 2 দিন একটা মাঠ নিই, অন্তত 10 দিন 8 দিন নিচে একটা মাঠ নিতে পারি না বৃষ্টির বাদলের কারণে। করোনা চলতেছে, আর কাজকর্ম নাই, দেখুন না বাচ্চার অবস্থা নাই, বাজান খালি শুধু ওয়াশটা কারণে খালি। আর তাই করোনার এই দুঃসময়ে খাদ্যশস্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা আর শ্রমিকদের জীবন মানের স্বার্থে সরকারের সহযোগিতা চেয়েছেন মিল মালিকরা। প্রত্যেকটা মেলারই মোটামুটি কিছু ওই লসের দিকে আছে। সরকার যদি প্রতি কেজিতে 2 টাকা কইরা যদি দেয়া দেয় তাহলে ইনশাল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। তবে ইনসেন্টিভ বোনাসের বিষয়ে তারা যেটা বলছে সেটা এখন আমরা তারা আমাদের কাছে কোনো আবেদন দেয় নাই। যদি আমাদের কাছে কোনো আবেদন দেয় সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব, যাতে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজরে আনে। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রায় 41,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার, যার মধ্যে 10,347 মেট্রিক টন এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদের ছুটির আগে সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 43 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,214-তে। লেনদেন হয়েছে 580 কোটি টাকার, দর বেড়েছে 162টি কোম্পানির, কমেছে 58টির, আর অপরিবর্তিত রয়েছে 128টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে আজকের লেনদেন, যা আগের দিনের চেয়ে 1.03% বেশি। গতকাল সেন্ট্রাল ব্যাংক দ্বারা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি স্টেটমেন্ট আনভেল করা হয়, যার কারণে ইনভেস্টার্সদের সেক্টর ওয়াইজ ইস্যুসের প্রতি আমরা ইনক্রিজড একটি অ্যাপিটাইট দেখতে পাই। আজকে টার্নওভারে লিড করে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর অ্যাট 20%, যা আগের দিনের চেয়ে 0.5% বেশি, followed by insurance and textile sector by 22.08% and 14.34% respectively. আজকে সবচেয়ে বেশি ট্রেড হয় বেক্সিমকো ফার্মা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, BSCCL, লিন্ডে বিডি অ্যান্ড সাইহাম টেক্সটাইলসের স্টকস। অ্যামাজন, ফেসবুক, গুগল এবং অ্যাপলের সর্বগ্রাসী হয়ে ওঠা ঠেকাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযোগ, এসব বড় কোম্পানি ছোট সম্ভাবনাময় প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে দিচ্ছে না, নাক গলাচ্ছে রাজনীতিতে, তথ্যের অবাধ ভাণ্ডার দিয়ে নিজের ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষের পছন্দ থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রকেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। If Apple is a gatekeeper, what we've done is open the gate wider. There's room in retail for multiple winners. We compete against large established players. By threaten, I think it was public that we were building a camera app at the time. That was a well-documented thing. শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, অনলাইন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, প্রযুক্তি কোম্পানি অ্যাপল আর জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহীদের এমন উত্তর ছিল বুধবার ভার্চুয়াল কংগ্রেসের এন্টিট্রাস্ট শুনানিতে। শুনানির মূল বিষয় ছিল দিনকে দিন এসব প্রযুক্তি কোম্পানির প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠা। Prior to the COVID-19 pandemic, these corporations already stood out as titans in our economy. In the wake of COVID-19, however, they're likely to emerge stronger and more powerful than ever before. বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর সব ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেলেও এসব প্রতিষ্ঠানের ব্যবসা বেড়েছে কয়েক গুণ, বেড়েছে মুনাফাও। হিসেব বলছে 4টি কোম্পানির বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় $5 ট্রিলিয়ন। অপ্রতিরোধ্য এসব কোম্পানিকে বশে আনতে প্রতিনিধি পরিষদের হাউস জুডিশিয়ারি কমিটির অ্যান্টিট্রাস্ট প্যানেল কাজ করছে দীর্ঘদিন থেকেই, যেখানে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ছিল হুমকি দিয়ে ইনস্টাগ্রাম কিনে নেয়ার। Did you ever use this very similar Facebook camera product
to threaten Instagram's founder, Kevin Systrom? Congresswoman, I'm not sure what you would mean by threaten. I think it was public that we were building a camera app at the time. That was a well-documented thing. I'm saying একই রকম অভিযোগ ছিল অ্যাপেলের প্রতিও। প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোরে অন্য অ্যাপকে জনপ্রিয় হতে বাধা দেয়। একইভাবে অ্যামাজনও প্রতিযোগী ছোট প্রতিষ্ঠানকে বিকশিত হওয়ার আগেই অধিগ্রহণ করে বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহীরা। what began as 500 apps is now more than 1.7 million, only 60 of which are Apple software. If Apple is a gatekeeper, what we've done is open the gate wider. There's room in retail for multiple winners. We compete against large established players like Target, Costco, Kroger, and of course, Walmart, a company more than twice Amazon's size. বাদ যায়নি রাজনীতিতে এসব প্রযুক্তি জায়ান্টদের অন্যায় নাক গলানোর বিষয়ও। Mr. Pichai, is Google going to tailor its features to help Joe Biden in the 2020 election? We approach our work, we support both campaigns today. We think political ads is an important part of free speech in democratic societies. শুনানিটি এমন এক সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রযুক্তি কোম্পানিগুলোকে দ্রুতই নিয়ন্ত্রণের কার্যকর কৌশল তৈরিতে কংগ্রেসকে চাপ দিয়ে যাচ্ছেন। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, ঈদ উপলক্ষে আগামী সপ্তাহে বিজনেস রিপোর্টের সম্প্রচার বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী 9 আগস্ট থেকে আবারও আমরা ফিরব নিয়মিত সম্প্রচারে। এই সময়ে আমাদের যে কোনো পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আজ এটুকুই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন আর ঈদ আনন্দ উপভোগ করতে চোখ রাখুন মাছরাঙার পর্দায়।